কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর ফিফথ সেমিস্টারে ইতিহাস মাইনর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। আজকের আলোচনাতে আমরা ফিফথ সেমিস্টার ইতিহাস মাইনরের গুরুত্বপূর্ণ 10 মার্ক এবং 5 মার্কের প্রশ্নগুলি সম্বন্ধে জানব। এই ভিডিওটা সাজেশনমূলক হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নিবে অথবা স্ক্রিনশট করে নিও। তো তোমাদের প্রথমেই বলে দিই যে তোমাদের সিলেবাসটা মনে হবে যে প্রত্যেকটা ইউনিটে 3-4টি করে লাইন রয়েছে, তাহলে বেশি প্রশ্ন হয়তো হবে না, কিন্তু তোমাদের ওই প্রত্যেকটা ইউনিটের মধ্যে অনেক বড় বড় চ্যাপ্টার লুকায়িত রয়েছে, তাই প্রশ্নের সংখ্যা কিছুটা বেশি। তবে আমি যতটা সম্ভব চেষ্টা করেছি কম প্রশ্ন রাখার, তাই এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে আমরা 10 মার্কের প্রশ্নগুলো সম্বন্ধে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, পলাশী থেকে বক্সারের যুদ্ধের গুরুত্ব বেশি কেন, ব্যাখ্যা করো। 2 নম্বর হচ্ছে, চিরস্থায়ী বন্দোবস্তের মূল বৈশিষ্ট্যগুলি কি কি এবং ফলাফলগুলি আলোচনা করো। তো তোমাদের বলে দিই, তোমাদের টোটাল 10 মার্কের 15টি প্রশ্ন রাখা হয়েছে, তবে যেই প্রশ্নগুলি তোমরা স্টার দেওয়া দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এই বছরে আসার জন্য। তাই সেই প্রশ্নগুলো তোমরা আগে পড়ার চেষ্টা করবে এবং তারপরে যদি তোমরা সময় পাও তাহলে তোমরা অন্য প্রশ্নগুলো পড়বে। এবার বলে দিই, তোমাদের আগে থেকেই জানো হয়তো তোমরা যে তোমাদের একই সাথে দুটো মাইনর এর পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে এখন পর্যন্ত এটাই ফাইনাল যে দুটো মাইনর পরীক্ষা একসঙ্গে হবে। তাই সেটা কিভাবে হবে না হবে সেটা এখন পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। দুটো মাইনর পরীক্ষা একসঙ্গে হলে সমস্যা হবে, কারণ তোমরা একদিন হলেও বা একটি রাত হলেও তোমরা রিভাইজ দেওয়ার সময় পেতে, কিন্তু এই বছর তোমরা অন্য একটা সাবজেক্টের প্রতি তোমরা রিভাইজ দেওয়ার সময় পাবে না। দুটো মাইনর একসাথে পরীক্ষা দিতে হবে একই দিনে, তাতে দুটো পরীক্ষা দেওয়া 2-4 ঘন্টাও, এটাও একটা বড় ব্যাপার। কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে এখন পর্যন্ত এটাই ফাইনাল, তাই কিছু করার নেই। তার সঙ্গে তোমাদের দুটো করে তো মেজর রয়েছেই, তাই একটু তোমাদের জন্য এই বছর বা এই সেমিস্টারের পরীক্ষাটা একটু কঠিন হতে চলেছে, কিন্তু যারা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছো তাদের জন্য অতটা সমস্যা হবে না। এবার আসছি 3 নম্বর প্রশ্নতে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্রিটিশ ভারতে প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থাগুলি সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রাথমিক প্রতিরোধ গড়ে তুলতে সন্ন্যাসী ফকির বিদ্রোহ এবং চুয়াড় বিদ্রোহের অবদান লেখো। এই 3 নম্বর এবং 4 নম্বরের প্রশ্নটা দেখো। 3 নম্বর প্রশ্নতে লেখা রয়েছে, ব্রিটিশ ভারতে প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থাগুলি সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নটা 10 মার্কের জন্য ডাইরেক্ট না এলেও যে বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থা রয়েছে সেগুলো আলাদা আলাদাভাবে 5 মার্কের জন্য আসতে পারে, আবার 10 মার্কের জন্য চলে আসতে পারে প্রশ্নটা, আবার এখান থেকে 2 মার্কের প্রশ্ন তো আসবেই। এবং 4 নম্বর প্রশ্নটা দেখো, সন্ন্যাসী ফকির বিদ্রোহ এবং চুয়াড় বিদ্রোহ একসঙ্গে আছে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাতে পড়ার জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে তোমাদের সন্ন্যাসী বিদ্রোহটা বা চুয়াড় বিদ্রোহটা আলাদাভাবে 5 মার্কের জন্য দিয়ে দিল। তখন কিছু করার নেই, কারণ তোমাদের কিভাবে প্রশ্ন আসবে এটা, যেহেতু তোমাদের এনইপি ফিফথ সেমিস্টার এটা ফার্স্ট এক্সাম হচ্ছে তোমাদের, তাই কিভাবে প্রশ্ন আসবে এটা বলা আহ, মানে অনেকটাই কঠিন। তাই তোমাদের সমস্ত প্রশ্নগুলোই পড়ে যেতে হবে। এবং এছাড়াও বলে দিই, তোমাদের 10 মার্কের প্রশ্নগুলো 5 মার্কের প্রশ্নতে আসতে পারে, অথবা 5 মার্কের প্রশ্নগুলো আবার 5+5 করে 10 মার্কের জন্য দিয়ে দেয়। এইরকম আমরা থার্ড ফোর্থ সেমিস্টারে দেখেছি। তাই একটু প্রশ্নগুলো তোমরা একটু ডিটেলসে পড়ে যাবে, এবং প্রত্যেকটা প্রশ্ন যদি তোমরা মুখস্থ নাও করতে পারো তাহলে সেই প্রশ্নের উত্তর সম্বন্ধে তোমরা ধারণা নিয়ে যাবে যে এই গল্পটা কি ছিল, ঘটনাটা কি ছিল, তাহলে তোমরা কোয়েশ্চেন মিস করে আসবে না। 2 নম্বর হোক 3 নম্বর হোক তোমরা নাম্বার পাবে, মিস করে আসবে না। তো 5 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র সম্পর্কে সংক্ষেপে একটি নিবন্ধ রচনা করো। অথবা দিয়ে আসতে পারে, 1857 সালের বিদ্রোহ কি জাতীয় অভ্যুত্থান না মাত্র সিপাহী বিদ্রোহ ছিল। মানে গোটা দেশের জাতীয় অভ্যুত্থান ছিল না শুধুমাত্র একটা সিপাহী বিদ্রোহ, সেটা সম্বন্ধে তোমাদের ব্যাখ্যা করে তোমাদের বলে দিতে হবে। 6 নম্বর হচ্ছে, সম্পদ নির্গমন বলতে কি বোঝো, ভারতীয় অর্থনীতিতে প্রভাব আলোচনা করো। 5 মার্কের জন্য প্রশ্নটা আসে।
7 নম্বর প্রশ্ন হচ্ছে, ঊনবিংশ শতাব্দীতে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে রাজা রামমোহন রায়। এটা তো তোমরা ছোটকাল থেকে পড়ে আসছো, এটা তোমরা 2-4 বার পড়লেই তোমরা মুখস্থ হয়ে যাবে। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, নবজাগরণ বলতে কি বোঝো? এই নবজাগরণ কিভাবে চিন্তার জগতে আলোড়ন এনেছিল? অতটা গুরুত্বপূর্ণ না, তবে 10 মার্কের জন্য রাখা হয়েছে। আগে স্টার গুলো পড়বে, তারপরে অন্যগুলো। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে ভারতের শ্রমিক আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা দিয়ে আসতে পারে 1920-এর দশক ও তার পরবর্তী 2 দশকে ভারতের শ্রমিক আন্দোলনের বিস্তার সম্পর্কে আলোচনা করো। একই প্রশ্নের উত্তর একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের অ্যান্সার লিখতে হবে, ঘটনা জেনে গেলেই হয়ে গেল। 12 নম্বর প্রশ্নটা হচ্ছে, আইন অমান্য আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের উৎপত্তির পটভূমি সম্পর্কে আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, জাতীয় নেতা হিসাবে মহাত্মা গান্ধীর উত্থানকে কিভাবে ব্যাখ্যা করবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। 15 নম্বর প্রশ্নতে আসার আগে বলে দিই যে তোমাদের পরীক্ষাতে দেখা গিয়েছে যে প্রত্যেক বছর প্রায়, এটা বলছি না যে 100% আসবেই, কিন্তু দেখা গিয়েছে যে প্রায় প্রত্যেক বছর যে কোনো একটা ব্যক্তি সাপেক্ষ প্রশ্ন এসে থাকে। যেমন কি প্রশ্ন? নেতাজি সুভাষচন্দ্র বসুর সাপেক্ষে প্রশ্ন, মহাত্মা গান্ধীর সাপেক্ষে প্রশ্ন, তারপরে রাজা রামমোহন রায়ের সাপেক্ষে প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে। তারপর স্যার সৈয়দ আহমেদ খানের ব্যাপারে প্রশ্ন। এগুলো তোমাদের পরীক্ষাতে একটা 10 মার্কের এসে থাকে। যেহেতু তোমাদের 4টি 10 মার্কের থাকবে এবং তার মধ্যে 2টি লিখতে হবে, তাই একটা প্রশ্ন ব্যক্তি সাপেক্ষ আসার সম্ভাবনা অনেকটা বেশি। তাই এই বিষয়টা তোমরা একটু মাথায় রেখে প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করবে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, জাতীয়তাবাদ কি? গান্ধীজির অসহযোগ আন্দোলন কিভাবে জাতীয় চেতনার জন্ম দিয়েছিল? গান্ধিয়ান এরা বা গান্ধীজির যুগ অনেকটা বড় যুগ। এখানে প্রচুর ঘটনা ঘটেছে, প্রচুর আন্দোলন হয়েছে, বিভিন্ন রূপ পরিবর্তিত হয়েছে। তাই এই যুগটা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে 5 এবং 10 মার্কের প্রশ্ন তোমরা পাবেই, যে কোনো প্রশ্ন পাবেই। এবার আসছি আমরা 5 মার্কের প্রশ্নের ক্ষেত্রে। আগেই তোমাদের বলেছি যে 5 মার্কের প্রশ্ন তেমন কমন আসে না। মানে কমন আসে, কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে যারা প্রশ্ন তৈরি করছে তারা পাশ করানোর জন্য 10 মার্কের প্রশ্নগুলো ডাইরেক্ট দিয়ে দেয়, যাতে ছাত্রছাত্রী পাশ করে। কিন্তু 5 মার্ক এবং 2 মার্কের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, যে চেষ্টা করে যারা প্রশ্ন তৈরি করছে যে ছাত্রছাত্রী কতটা পড়েছে সেটা দেখার, টেক্সট বুক কতটা পড়েছে, সিলেবাসকে কতটা ফলো করেছে সেটা দেখার চেষ্টা করে। তাই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে। তাই 5 মার্কের প্রশ্নগুলো কমন পাওয়া অনেকটা কঠিন। তাও আমি তোমাদের গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্নগুলো রেখেছি, যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারও একাধিকবার এসেছে এবং এই বছরও তোমাদের আসার সম্ভাবনা অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকেও তোমরা অনেকগুলি প্রশ্ন 5 মার্কের ক্ষেত্রে কমন পাবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, মহীশূর রাজ্যের উত্থানে হায়দার আলীর ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মহলওয়ারি বন্দোবস্তের বৈশিষ্ট্য আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বিস্তারে দেওয়ানি লাভের গুরুত্ব কি? 4 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রাক পলাশী বাংলাদেশের বাণিজ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ। প্রাক পলাশী মানে হচ্ছে পলাশী যুদ্ধের আগে, মানে যখন প্রথম ব্রিটিশরা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ব্যবসা শুরু করলো ভারতে এসে, তো সেই সময়ে তাদের কার্যকলাপ কেমন ছিল, তারা কি কি ব্যবসা করতো না করতো, তাদের ক্ষমতা কেমন ছিল, এই সব গুলো দিয়ে তোমাদের একটু বুঝে যেতে হবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, পলাশী যুদ্ধের কারণ ব্যাখ্যা করো। 10 মার্কের প্রথম প্রশ্নটাই এই সম্বন্ধে রয়েছে। পলাশী এবং বক্সারের যুদ্ধ থেকে যেভাবে প্রশ্ন আসুক, প্রথম প্রশ্নটা পড়লেই তোমরা পেয়ে যাবে। তো এইভাবে তোমাদের প্রশ্নগুলো ভাগে ভাগে 5 মার্কের জন্য এসে থাকে। যেমন বলে দিতে পারে, পলাশী যুদ্ধের কারণ ব্যাখ্যা করো। তাই তোমাদের প্রশ্নগুলো এইভাবে আসে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্রিটিশ রেলওয়ে বিস্তারের ফলাফল আলোচনা করো। এখান থেকেও প্রশ্ন আসে যে ভারতের রেলওয়ের জনক কাকে বলা হয়, কোথায় প্রথম রেলপথ নির্মাণ হয়েছিল, কোথায় থেকে কতটুকু, তারপরে কত সালে, কোন সময়ে, এই বিষয়গুলো তোমাদের 2 মার্কের প্রশ্ন হিসাবে আসে। 7 নম্বর হচ্ছে, অবশিল্পায়নের কারণগুলি ব্যাখ্যা করো। অবশিল্পায়ন কি একটি অলিক ভাবনা? এই প্রশ্নটা তোমাদের 10 মার্কের জন্য আসতে পারে বা আসার সম্ভাবনা রয়েছে। তো অলিক ভাবনা মানে হচ্ছে যে অবশিল্পায়ন কি আসলেই হয়েছিল, না এটা একটা মানুষের চিন্তা ভাবনা তত্ত্বের মতো, এটা তোমাদের আলোচনা করতে হবে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন পটভূমিতে নীল বিদ্রোহের উদ্ভব ঘটেছিল এবং কিভাবে এর অবসান ঘটে? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।
9 নম্বর প্রশ্ন হচ্ছে 1855 সালের সাঁওতাল বিদ্রোহের কারণ ব্যাখ্যা করো। এটাও ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 নম্বর হচ্ছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বিদ্যাসাগর এবং রামমোহন রায়ের ভূমিকা। 11 নম্বর হচ্ছে ভারতের শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা কি ছিল। তোমাদের এই যে সিলেবাসটা রয়েছে এখানে তোমাদের সময়কালগুলোই হচ্ছে একটু মনে রাখার বিষয়, কোন সময় কি ঘটেছিল, কারণ এখানে প্রচুর তোমাদের সময়কাল রয়েছে, বিভিন্ন ডেট, খ্রিস্টাব্দ, তারপরে তারিখ, অনেক কিছু রয়েছে। এর জন্য এটা তোমাদের একটু কঠিন মনে হতে পারে, কিন্তু গল্পগুলো কিন্তু অনেকটা সহজ। এই অবশিল্পায়নের মতো যেই তত্ত্বগুলো বা যে প্রশ্নগুলো, সেগুলোর প্রশ্নগুলোর উত্তর একটু কঠিন, কিন্তু যেমন সাঁওতাল বিদ্রোহের কারণ ব্যাখ্যা, নীল বিদ্রোহ কেন হয়েছিল, কোথায় হয়েছিল, তারপরে বিদ্যাসাগর এবং রামমোহন রায়ের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ভূমিকা, এইসব প্রশ্নগুলোর উত্তর কিন্তু খুবই সহজ, গল্পের মতো পড়া যায়। 11 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা কি, বা ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন হচ্ছে নব্যবঙ্গ আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। নব্যবঙ্গ আন্দোলনের কেন ব্যর্থ হয়েছিল, এক্ষেত্রে ডিরোজিও তোমাদের প্রশ্নতে আসতে পারে ঘুরিয়ে, একই ব্যাপার। 13 নম্বর প্রশ্নটা হচ্ছে মুসলিম সমাজের উন্নতিতে স্যার সৈয়দ আহমেদ খাঁর ভূমিকা আলোচনা করো। এই সৈয়দ আহমেদ খাঁ যখনই পড়বে তখন আলিগড় আন্দোলনটাও একই সাথে পড়ে নিবে, আলিগড় আন্দোলনের গুরুত্ব প্রশ্নতে পড়ে, তাই এই দুটো প্রশ্ন এককভাবে তোমরা পড়ে যাবে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়াহাবি আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো। অতটা গুরুত্বপূর্ণ না, তো পড়তে পারে, 2 মার্কের জন্য আসে। 15 নম্বর হচ্ছে স্বদেশী আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। 16 নম্বর হচ্ছে চম্পারণ সত্যাগ্রহের তাৎপর্য আলোচনা করো। 1917 চম্পারণ সত্যাগ্রহ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, গান্ধীজির প্রথম নেতৃত্বে যেটা হয়েছিল। 17 নম্বর প্রশ্ন হচ্ছে কংগ্রেসের আদি পর্বের কার্যাবলী আলোচনা করো। কংগ্রেস যখন সৃষ্টি হয়েছিল ডেভিড হিউম দ্বারা, তো সেই সময় কংগ্রেসের মানে কাজ কি ছিল, কার্যাবলী কি ছিল, কেমন ভাবে কংগ্রেস পরিচালিত হতো, এই বিষয়গুলো পড়তে হবে। যখন কংগ্রেসের শুরুর অবস্থা, সেই সময়টু তোমাদের একটু আলোচনা করতে হবে। 18 নম্বর হচ্ছে ভারতীয় 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 জাতীয় রাজনীতিতে স্বরাজ্য দলের ভূমিকা আলোচনা করো। এটা ভারতীয় জাতীয় রাজনীতিতে হবে, একটু টাইপিং মিস্টেক হয়েছে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে আইন অমান্য আন্দোলনের গুরুত্ব উল্লেখ করো। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। 20 নম্বর হচ্ছে বিংশ শতকের শুরুতে ভারতের বাইরে বিপ্লববাদী কার্যকলাপ সম্বন্ধে আলোচনা করো। মানে ভারতের বাইরে যে বিপ্লববাদী কার্যকলাপ গুলো হয়েছিল বিংশ শতাব্দীর শুরুতে, অর্থাৎ 1900 খ্রিস্টাব্দের শুরুতে, সেগুলো সম্বন্ধে আলোচনা করতে হবে। যেমন গান্ধীজি ছিল, আফ্রিকাতে হয়েছিল, সেই সব বিপ্লববাদী কার্যকলাপ গুলো। 21 নম্বর হচ্ছে 1935-এর ভারত শাসন আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারত প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 22 নম্বর হচ্ছে ওয়াবেল পরিকল্পনা কি। ওয়াবেল পরিকল্পনা যখনই পড়বে তোমাদের অনেকগুলো 2 মার্কের প্রশ্ন এসে থাকে, ওয়াবেল পরিকল্পনা কি, কে ওয়াবেল ছিলেন, তারপরে এখান থেকে তোমাদের চলে আসে সিমলা কনফারেন্সের বিষয়টা, তাই ডিটেলস একটু পড়ে যাবে। 23 নম্বর এবং লাস্ট প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1940-এর লাহোর অধিবেশনের গুরুত্ব। লাহোর অধিবেশন তোমাদের পরীক্ষাতে 5 মার্কের জন্য অনেকবার ঘুরিয়ে ফিরিয়ে এসেছে, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। তো এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়ে যাবে। সবগুলো প্রশ্ন যদি তোমরা উত্তর নাও পড়তে পারো, কিন্তু প্রত্যেকটা বিষয় সম্বন্ধে তোমরা জেনে যাওয়ার চেষ্টা করবে, মুখস্থ না করলেও ঘটনা জেনে যাওয়ার চেষ্টা করবে, যাতে তোমরা পরীক্ষাতে কোনো প্রশ্নের উত্তর মিস না করে আসো। এছাড়াও বলে দিই, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে বা তোমাদের কাজে লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের যদি 2 মার্কের প্রশ্ন সম্বন্ধে এই ধরনের আলোচনার প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি 2 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।